আপিল কার্যক্রমের শেষ দিনে নির্বাচনী অফিসগুলোতে ব্যস্ততা। কাল থেকে শুরু হবে নিষ্পত্তি। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। একের পর এক বিএনপি নেতাকর্মী হত্যায় মির্জা ফখরুলের উদ্বেগ। বললেন, ভোটের জন্য মানুষের আগ্রহ থাকলেও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। এবার জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নিহত। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার দুদিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপি গ্যাস সংকট। ছুটির দিনে ডিলারদের সরবরাহ বন্ধ থাকায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে বলছে ব্যবসায়ীরা। ইডির অভিযানের প্রতিবাদে অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল এমপিদের। পুলিশের সাথে সংঘর্ষ। বিধানসভা নির্বাচনের আগে এই অভিযানকে নাটক বললেন মমতা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। হত্যার 2 দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। শনাক্ত হয়নি কেউ। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাদের, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের করছে তারা। পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম। সকালে তেজগাঁও থানার ওসি জানান, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে। শিগগিরই মূল হোতাদের গ্রেফতার করা হবে। গত বুধবার রাতে রাজধানী তেজগাঁও পশ্চিম তেজতুরি বাজার এলাকার আহসান উল্লাহ গুলিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে। এই ঘটনায় তেজগাঁও থানায় 5 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেছেন নিহতের স্ত্রী। ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি, নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি আমরা, তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি। দর্শক, রাজধানীর তেজতুরি বাজার থেকে শুরু করে ফার্মগেট হয়ে কাউরান বাজার এসে শেষ হবে এই বিক্ষোভ মিছিল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, কারা কারা অংশ নিয়েছেন এই বিক্ষোভ মিছিলে, বিক্ষোভকারীরা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির তার এমন নৃশংস মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে তার সহকর্মীরা, তার বন্ধু, তার এলাকাবাসীরা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ তারা বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই দাবিতে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে তারা বলছেন যে হত্যার 2 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত শুটাররা চিহ্নিত না, কারা তাকে হত্যা করেছে, কেনই হত্যাকাণ্ড, এসব বিষয়ে কোনো কিছুই পরিষ্কার করেনি আইন শৃঙ্খলা বাহিনী। ক্ষোভ জানাচ্ছেন এবং সেই কারণে তারা জড়ো হয়েছেন কাউরান বাজার সড়কে। তারা বিক্ষোভ করছেন তাদের প্রিয় মানুষ, তাদের সহকর্মী মোসাব্বির হত্যার বিচারের দাবিতে তারা আজ জমায়েত হয়েছেন। জুমার নামাজের পরপরই কিন্তু মোসাব্বিরের এলাকায় এই বিক্ষোভটি শুরু হয় এবং এই বিক্ষোভটি কারণ বাজারে চলছে। সড়কে যান চলাচল বন্ধ আছে এবং তারা বলছেন, নেতাকর্মীরা বলছেন, বিচার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সংগ্রাম সেটি তারা চালিয়ে যাবেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে এই বিক্ষোভটি কিন্তু এই কারণ বাজার থেকে সার্কফোরা মোড় পর্যন্ত, সেখানে গিয়ে কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রাব্বি, ধন্যবাদ আপনাকে।
এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতরাত 11টার দিকে উপজেলার সালাইপুর ঢাকারপাড়া রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি ফেরার পথে ইয়ানুর হোসেন ও তার ভাই আব্দুল মোমিনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কোপানোয় ঘটনাস্থলে মৃত্যু হয় ইয়ানুলের, আহত হন মোমিনও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে শুরু হবে আইনি প্রক্রিয়া। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তার শঙ্কার। এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময়ে জাকসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে চলছে কাজ, বিকেল 5টার মধ্যেই করতে হবে আপিল। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে 492টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করছেন, কারণ 1% সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গরমিল। তাছাড়া ঋণখেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও বাতিল হয়েছে প্রার্থীরা। সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। আজকে আমি আপিল করেছি ইসিতে। আমি চাইবো যে আমার কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয়। 1%-এর 134 ভোট কম হওয়ার কারণে আমাদের অসাবধানতাবশত সেটা আমরা আবার দিলাম। আশা করি ইনশাল্লাহ আমরা রায় প্রত্যাশী এবং রায় পেয়ে যাব। কংগ্রেসের পর আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারির ছবি সহ তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনারে জমা দেই, কিন্তু নির্বাচন কমিশনার সার্ভারে না দেওয়ার কারণে এই আমাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করছে। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা যাচ্ছি তার কাছে। মিসবা, কাল থেকে তো আপিল নিষ্পত্তি শুরু, তো শেষ দিন কেমন ব্যস্ততা দেখছেন সেখানে? মারফি, সকাল 9টায় আপিলের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। 10টি বুথে এই কার্যক্রম চলছে এ পর্যন্ত, অর্থাৎ গত 5 ঘন্টায় সকাল 9টা থেকে নিয়ে দুপুর 2টা পর্যন্ত 61 জন প্রার্থী তার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আপিল করেছেন। আরও 193 জন আপিল করতে বাকি আছেন, অর্থাৎ আগামী 3 ঘন্টায় বিকেল 5টা পর্যন্ত আপিল করতে হবে 193 জনকে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই এত প্রার্থীরা আসলে আপিল করবার বিষয়টি অসম্ভব, ফলে অনেক প্রার্থী হয়তো আপিল করবেনই না। অর্থাৎ আমরা ধারণা করছি যে এই সংখ্যাটা হয়তো 100 ছাড়াতে পারে, অনেকে আপিল করবেন না। আর এই মুহূর্তে আমরা দেখছি যে প্রার্থীরা জুম্মার নামাজে বিরতির পরে তারা এসেছেন, আবার তারা এই আপিল কার্যক্রম আবার শুরু করেছেন। এই মুহূর্তে এই 10টি বুথে পুরো কার্যক্রমটি চলছে। যারা আপিল অর্থাৎ প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়ে যারা আবেদন করতে এসেছেন, আপিল করতে এসেছেন, তারা যেটি বলছেন যে বড় প্রার্থীদের ক্ষেত্রে এক ধরনের ছাড় দিয়েছে রিটার্নিং কর্মকর্তা কিংবা যারা এটা বাছাই করেছেন। ছোট প্রার্থীদের ক্ষেত্রে ছোট ছোট ভুলগুলোকেও বড় করে দেখা হয়েছে, এমন বিষয়টি তারা অভিযোগ তুলেছেন। তবে সব মিলিয়ে আপিল কার্যক্রম বিকেল 5টায় শেষ হচ্ছে। আগামীকাল থেকে এটি নিষ্পত্তির যে কার্যক্রম
কার্যক্রম সেটি আসলে শুরু হবে পরবর্তী 10 দিন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আপিল শুনানিতে অংশ নেওয়ার জন্য একজন প্রার্থী সর্বোচ্চ 3 জনকে সঙ্গে নিয়ে আসতে পারবেন, 3 জনের বেশি নিয়ে আসতে পারবেন না। সেই আপিল কার্যক্রমটি চলবে আগামীকাল থেকে, এটি শুরু হবে ধারাবাহিকভাবে। সেই শুনানির পরে কোনো প্রার্থী যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা প্রার্থীতা ফিরে পেলেন কিনা সেটি আসলে আগামী 10 দিন, আগামীকাল থেকে যে কার্যক্রম শুরু হবে 18 জানুয়ারি পর্যন্ত সেটি চলবে, সেখানে সেটি জানিয়ে দেওয়া হবে। অনেক প্রার্থী আশা করছেন যে তারা তাদের প্রার্থীতা ফিরে পাবেন। ছোট ছোট যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সংশোধন করে তারা এখানে জমা দিতে এসেছেন এবং সেটি আজকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। মারফি। মিসবাহ, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ নির্বাচন শুরু 5 বছরের জন্য নয়, 50 বছরের জন্য ভাগ্য নির্ধারণী নির্বাচন, এ মন্তব্য করলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে দিনাজপুর বড় মাঠে ভোটের গাড়ির কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। জানান, প্রতিটি নির্বাচন দলীয় সরকার করলেও অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। পরে সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে এজন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া গণভোট সম্পর্কে যারা সংস্কার চায় তারা হ্যাঁ ভোট এবং বাকিদের না ভোট দিয়ে শাসন ব্যবস্থায় ভূমিকা রাখার কথা বলেন তিনি। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থাই নিয়েছে, এমনটাই বলছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, দৃশ্যমান এমন কিছুই এখনো ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই। সব জায়গায় এখন ভোটের আমেজ দেখা যাচ্ছে, নির্বাচনী পরিবেশও ভালো রয়েছে। এখনো পর্যন্ত ছোট বড় সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড সমান আছে। এর আগে নগরের ঘাট এলাকায় গত বছর হামলা ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব আপিলকারীকে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না। নির্দেশনায় আরও বলা হয়, শুনানিকালে শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যালট পেপার, অফিসিয়াল সিল, ব্রাশ সিল সহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয় নির্বাচন পরিচালনা 2 অধিশাখা থেকে এই সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়। পরিপত্রে বলা হয়েছে, ভোট কেন্দ্র ভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফর্ম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি থাকলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইউট্যাব। সকালে বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে একই সাথে শ্রদ্ধা জানান ইউট্যাব নেতৃবৃন্দ। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 16 বছর ধরে নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আদায়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব গণতান্ত্রিক ধারাকে অনেকটা এগিয়ে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন ইউট্যাব নেতারা। তাদের দাবি, দেশের এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল বড় ক্ষতি। দেশপ্রেমিক নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক 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 ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন।
আপসী নেত্রী হিসাবে আখ্যায়িত হয়েছেন। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে। দাদির মতো জাইমার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। জাইমা রাজনীতিতে এলে বিএনপি তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জাইমার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন। আরিফিন শাকিলের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জাইমা রহমান। বাঙালি সাজে স্নিগ্ধ এই তরুণী খালেদা জিয়ার নাতনি, বড় ছেলে তারেক রহমানের কন্যা। 13 বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জাইমা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি। দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইমা রহমান। তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে। এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জাইমা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতাকর্মী সমর্থকদের আগ্রহের কমতি নেই। জাইমা যে তার চলাফেরা, তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে। এই হিসাবে আগামী দিনে জাইমা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন। জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না, যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি। এই আলোচনার জন্ম আরও আগেই। গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। We should help each other where possible. আর খোকন একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেডিউলটা আছে, ওইভাবে ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাজ করা উচিত। দলীয় অনুষ্ঠানে জাইমার দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই। খুবই জ্ঞানী, খুব উচ্চশিক্ষিত এবং সবচেয়ে বলতে সে গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে সেটাও কিন্তু দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তার পরিবারে বড় হয়েছে সেটা তো তার সেই জ্ঞান তো আছেই, কিন্তু তার বাইরে যে আজকাল রাজনৈতিক নেতা হতে গেলে এখন যে বিশ্বের সাথে একটা জাতের এক্সপোজার আছে, আমার মনে হয় জাইমা রহমানের মধ্যে এই গুণাবলী আছে। ও যদি সিদ্ধান্ত নেয় রাজনীতি করার, আমার মনে হয় তা আমাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো হবে। দলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জাইমার হাত ধরে। কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে তা এখনও অনিশ্চিত, কিন্তু সময়টা যখনই হোক পরিবারের উত্তরাধিকার পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জাইমা রহমানের সামনে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রকে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক 20% থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সাথে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন গ্রির। সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা প্রেস উইং। সাক্ষাৎকালে ঢাকা ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। জানান, চুক্তি কার্যকর আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এ সময় মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক কমানোর ব্যাপারেও সম্মতি জানান তিনি। এছাড়া সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধও জানান ডক্টর খলিলুর রহমান। আগামীকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। চট্টগ্রাম, কুমিল্লা ও মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন অন্তত 25 জন।
গত মধ্যরাতে মিরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি বাস। এতে বাসযাত্রী নৌবাহিনীর মার্চেন্ট সদস্য নাফিস আহমেদ সহ 3 জন নিহত হন। আহত হন অন্তত 15 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় ধুমঘাট ব্রিজ এলাকায় বন বিভাগের চেকপোস্টে একটি কাঠ বোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের বাসটি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান 3 জন। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন 10 জন। গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ তুরুনিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ফেনীগামী স্টার লাইনের একটি বাস তুরুনিপাড়া ইউটার্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে বিপরীতমুখী লেনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের 2 যাত্রী। এছাড়া মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর ভাঙা রেল লাইন মেরামত করে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল 8টা 20 মিনিটে আরানি স্টেশনের অদূরে রেল লাইনের একটি ভাঙা অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে রেল বিভাগে খবর দেয়া হলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেওয়া হয়। আটকে দেওয়া হয় সরদেহ স্টেশনে মহানন্দা ট্রেন এবং আরানিতে ঈশ্বরদী কমিউটার। পরে রেলওয়ে কর্মীরা অস্থায়ীভাবে রেলপথ মেরামত করেন। পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ জানিয়েছে ভাঙা রেল লাইন দিয়ে 10 কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলছে। রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কমছে না এলপি গ্যাস সিলিন্ডারের। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ডিলারদের সরবরাহ স্বাভাবিকভাবে বন্ধ, তাই খুচরা পর্যায়েও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ডিস্ট্রিবিউটরদের দোকান বন্ধ, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তা সাধারণ। গতকাল বিকেলে সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ব্যবসায়ী সমবায় সমিতি। প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা ব্যবসায়ীদের চার্জ বৃদ্ধি সহ কয়েকটি দাবি মেনে নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংকট কাটতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলেও জানানো হয়। আগামী সপ্তাহে অনিয়মিত কোম্পানিগুলোর সাথে আলোচনায় বসারও ঘোষণা দিয়েছে বিইআরসি। চট্টগ্রামে আলোর মুখ দেখছে না বেশিরভাগ আবাসন প্রকল্প। বিশেষ করে গত 1.5 দশকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নেওয়া কোনো প্রকল্পই পরিপূর্ণ আবাসন গড়ে ওঠেনি। বেশিরভাগ প্লটই খালি পড়ে আছে। অবকাঠামোগত ও নাগরিক সুবিধা নিশ্চিত না করায় বিপাকে প্লট মালিকরা। অসম্পূর্ণ এসব প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। দেখে পরিত্যক্ত জমি মনে হলেও এটি চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকা। বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় কোথাও হয়েছে সবজি ক্ষেত, আবার কোথাও দেখা মেলে ডোবা। অনেকটা একই চিত্র সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার। বেশিরভাগ প্লটই খালি, চড়ে বেড়াচ্ছে গৃহপালিত পশু। আবাসিকের বেশিরভাগ জুড়েই পাহাড় ও টিলা। আবাসন সমস্যা নিরসন ও নগরীর উপর চাপ কমাতে গত 66 বছরে চট্টগ্রাম মহানগরীতে 12টি আবাসিক প্রকল্পে 6,000-এরও বেশি প্লট বরাদ্দ দেয় সিডিএ। তবে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকা, সড়ক ও চলাচলে অসুবিধা এবং নিরাপত্তার অভাবে অধিকাংশ প্লটই খালি পড়ে আছে। সিডিএর অবহেলা, দায়সারা নীতিতে মানুষ বিরক্ত হয়ে প্লট ফেলে রাখছে। পানির ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, এই জন্য অনেকে ফ্ল্যাট কিনে আরও মানে ঘর করতেছে না। সিডিআই এখানে কেন করে না এটা বুঝে, কিন্তু হেরা আসি বলে এখানে মনোরম পরিবেশ, কিন্তু আসলে কাজটা হয় না, কিছু করে না। পরিকল্পনার অভাব ও নাগরিক সুবিধা নিশ্চিত না করে গৃহীত এসব প্রকল্পে প্লট নিয়ে বিপাকে অনেকে। আমি তো এটা থাকার জন্য নিয়েছি, আপনি আমাকে কোনোদিন থাকার সুযোগ দিলেন না, আমার টাকাটা আটকাই রাখলেন 32-33 বছর, হয়তো জীবনে আর ওই ঘরে থাকা হবে না। এত বড় একটা প্রকল্প, মেগা প্রকল্প, এটা বাস্তবায়ন হলে সরকারেরও তো লাভ হইতো, অনেক রেভিনিউ আসতো সেখান থেকে, এবং জনগণও মাথা গুঁজার ঠাঁই পেত। একটা প্রকল্প যদি বাস্তবায়ন না হয়, এর চাইতে বড় ব্যর্থতা কি হইতে পারে? অন্যদিকে যথাযথ তদারকির ঘাটতি ও নানা অনিয়ম অসঙ্গতির কারণে সুফল মেলেনি বলছেন নগর পরিকল্পনাবিদরা। স্থান নির্ধারণে ভুল ছিল এবং যে ফিজিবিলিটি স্টাডির কথা যেটা বলে সেটা প্রপারলি হয়নি। যাচাই বাছাই না করে হুট করে একটা খালি জায়গায় এসে আবাসিক এলাকা করে ফেলা, এটা কোনোটাই সাকসেসফুল হয় নাই এবং মূলত যেটা হয় এটা প্লট বাণিজ্য হয়।
সীমাবদ্ধতার কথা স্বীকার করে নতুন পরিকল্পনার কথা বলছে সিডিএ। পুরনো যে প্রকল্পগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, মানুষ আশা করে এখানে বিনিয়োগ করেছে কিন্তু তারা সেই ফল পায়নি, সেই প্রকল্পগুলোকে চালু করা সেটার দিকে আমরা নজর দিয়েছি। কারণ আমি একটা নতুন প্রকল্প করে 500টা আমি হয়তো নতুন প্লট দিলাম, কিন্তু দেখা গেল আমার পুরনো 1500-2000 প্লট কিন্তু মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণার খবরে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে আদালতের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এর আগে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। গেল সোমবার সংসদীয় আসনগুলোয় আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। কোর্টের সিদ্ধান্তটা যাতে এই নির্বাচনের আগে ফয়সালা হয় আর জনগণ যাতে এই 12ই ফেব্রুয়ারি ভোট দিতে পারে, এর জন্য আমরা বিশেষভাবে কোর্টের উপর দাবি জানাচ্ছি। বেড়া সাথিয়ার জনগণ অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমরা এই কারণেই সরকারকে এবং আদালতকে অনুরোধ করব এই সময়ের মধ্যেই এই নির্বাচন যাতে আমরা দিতে পারি। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী নির্বাচন। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন বক্তারা। এ সময় তারা বলেন, শুধু ভোট হলেই গণতন্ত্র শক্তিশালী হবে না, এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন প্রয়োজন। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক ছায়া সংসদে তুমুল আলোচনা চলে নির্বাচন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে। সরকারি দলের মতে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক পথে যাত্রা সম্ভব। কেউ মনে করেন শুধুমাত্র নির্বাচনই এর জন্য একমাত্র পথ নয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আলোচনায় আমরা কোনো গৌণ বিষয় দিয়ে শুরু করতে পারি না, আমাদের শুরু করতে হবে মূল উৎস থেকে, আর মূল উৎস হলো মাননীয় স্পিকার গ্রহণযোগ্য নির্বাচন। সরকারি দলের বক্তব্য শুনে মনে হচ্ছে নির্বাচন হচ্ছে একটি অনুষ্ঠান যার মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, আর আমরা বলছি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা। এই আয়োজনের প্রধান অতিথি নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান। তার মতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নানা শঙ্কা এখনো বিদ্যমান। নির্বাচনের নানা বিধি বিধান আরো সহজ করার পক্ষে মত দেন মনিরা খান। ডেমোক্রেসি কালচার করা, কি কি কারণে ডেমোক্রেসি অক্ষুণ্ণ থাকতে পারে, কি কি কারণে ডেমোক্রেসি থাকতে পারে না। আমাদের বুঝতে হবে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই যে আমরা যখন ভোট দিই তখন খালি মার্কা দেখে ভোট দিয়ে দিই আমাদের জনগণ, তখন কিন্তু ম্যানিফেস্টো দেখে ভোট দিই না। আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। নির্বাচন হচ্ছে একদিনের বিষয়। আমরা গণতন্ত্র চাই সারা বছর ব্যাপী, আমরা গণতন্ত্র চাই 365 দিন। যদি 365 দিনের গণতন্ত্র না থাকে তাহলে একদিনের নির্বাচন দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোভাবে করা সম্ভব নয়। সে কারণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে সুশাসন ও জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের অন্যায়, দুর্নীতি, অপরাধকে দূর করতে হবে। ছায়া সংসদ বিতর্কে সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে খুন হওয়া রানা পৈতাব বৈরাগীর একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। সে প্রভাব খাটিয়ে এলাকায় বৃহৎ আকারে গড়ে ওঠা মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া অভয়নগরে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন রানা। এছাড়াও তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন রানা। তবে গত 5 জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি গলিতে হত্যার শিকার হন তিনি। পুলিশের ধারণা বিরোধী চরমপন্থী সংগঠনের সদস্যরাই এই হত্যার সাথে জড়িত। যশোর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শেখ আল এহসান, ক্যামেরায় ছিলেন আমির সোহেল।
যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা ছিলেন রানা প্রতাপ বৈরাগী। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি বৈরাগী। একমাত্র ছেলেকে হারিয়ে বাড়ি জুড়ে এখন শুধুই নিস্তব্ধতা। গত সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের বরফকল থেকে বেরিয়ে প্রায় 200 গজ দূরে এক বান্ধবীর পার্লারে যান রানা। পরবর্তীতে সেখান থেকে বের হতেই তাকে ঘিরে ধরে দুজন। আরেকজন লাল কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সড়কের মুখে। হত্যাকাণ্ডের পর দ্রুত পালিয়ে যান তারা। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটির চালক ছিলেন হেলমেট পরিহিত। পেছনের দুজনের গায়ে ছিল কালো হুডি আর মুখে মাস্ক। ডাব খালো পর আমরা কাজের ডিউটি শেষ হয়ে যাচ্ছে, গোসল টোসল দিলাম, গোসল দিয়ে বলতেছে কাপড় টাপড় পরে বলতেছে আমি চলে যাচ্ছি। দাদা দেখলাম হাঁটতে একটু গলির মধ্যে গেল, আমার মতো আমি সাইকেল চালাই ওই যে চাচা যাচ্ছে ওইরকম চাচার মতো চলে যাচ্ছে। গুলি হলেই আমরা বেরোই আমরা তাদের পাইনি, তার মানে অনুমানে আসে কি যাওয়ার সময়ই গুলি করেছে। হত্যাকাণ্ডের পর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন রানার বাবা। ছেলেকে হারিয়ে শোকে কাতর মা। জানান সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি ছিল রানার। ব্যবসায়িক সূত্রে বাড়ির পাশের কাটাখালী মাছ বাজারে 1 বছর আগেও ছিলেন সভাপতি। এলাকার সব ধর্মের মানুষের সাথেই ছিল সুসম্পর্ক। হত্যার প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। আমরা চাই এর সঠিক বিচার, এখন চাই যা কে মারেছে সেই সত্যটা আমাদের একটু জানতি। আমার এ কষ্ট আমি কারে জানাবো? বাবা হয়ে ছেলেকে দাফন করতে হলো, এর বেশি আর কষ্ট দুনিয়ায় কিছু থাকতে পারে না। তো ছেলের আমি বন্ধু বলে ডাকি, সাদা কাপড় গলায় পরিত্রায় দিয়ে রাখতে। ব্যক্তিগত জীবনে রানার 2 জন স্ত্রী। প্রথম স্ত্রী সীমা মজুমদারের সাথে বিয়ে হয় প্রায় 10 বছর আগে। সেই ঘরে 9 বছরের একটি ছেলে সন্তান তাদের। আর পিঙ্কি মল্লিকের সাথে বৈবাহিক সম্পর্কে জড়ান প্রায় 4 মাস আগে। এই স্ত্রীও সন্তান সম্ভাবা। হত্যাকাণ্ডের কিছুদিন আগে 2 স্ত্রীকেই রানা জানিয়েছিলেন কোনো একটি বিষয় নিয়ে সমস্যায় ছিলেন তিনি। যেদিনকে আসবে সেই দিনকে আমার এটা বলে আসছে যে আমার একটু চাপ চলতেছে হালকা, তা আমরা একটু বাইরে চলে যাবানি। বুঝাচ্ছে যে আমার দেখো চাপ চলতেছে, আমি আসতে পারতেছি না, তুমি একটু ধৈর্য ধরে থাকো, আমি বুঝতেছি তোমার এই সময় তোমার পাশে থাকতে হয়, কিন্তু আমি কি করব, আমি কিছুদিন পরে তোমার কাছে আসবানি। রানা হত্যা মামলাটি মনিরামপুর থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ সুপার জানান হত্যা, ধর্ষণ সহ 3টি মামলার আসামি ছিলেন রানা প্রতাপ। হত্যাকাণ্ডে রাজনৈতিক কিংবা ধর্মীয় কোনো ইস্যু সম্পৃক্ত নয় বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। এটি একান্তই চরমপন্থী নেতাদের, তাদের ব্যক্তিগত আক্রোশ, তাদের এখানে দখলদারিত্ব, তাদের এখানে ডমিনেশন, তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার বিষয় এখানে জড়িত। এখানে কোনো রকম ধর্মীয় রাজনৈতিক কোনো রকম সংঘাত এখানে জড়িত না। রানা প্রতাপ বৈরাগী তিনি এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা থাকাকালীন সময় শিমুল ভূঁইয়া, দীপঙ্করদের সাথেই একসঙ্গেই এই সমস্ত পার্টিগুলোতে রাজনীতি করতেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে চাই এলাকাবাসীও। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। তীব্র শীতে যুবথুবু জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কনকনে ঠান্ডার বিরূপ প্রভাব পড়ছে কৃষিতেও। চলতি মৌসুমে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। দিনের বেশিরভাগ সময় সূর্য না থাকায় নষ্ট হচ্ছে ধানের চারা। এতে আবাদ ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। আবহাওয়া অফিস বলছে মাস জুড়েই থাকবে শীতের তীব্রতা। তুলনায় আর কি এবার প্রচন্ড শীত পড়ছে আর কি, সাধারণ মানুষের জন্য আর কি বেশি সমস্যা হইতেছে। আমরা দিনমজুর কাজ করি, এমনকি ঘর থেকে বাইরে বাইরে যে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতেছে। চারদিকে তো কুয়াশা দেখতেছি আমরা, যে এখানে অফিস করা, যে কোনো কাজকর্ম করা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। শীত এলে গ্রাম বাংলায় ফিরে আসে এক চিরচেনা দৃশ্য। খেজুর গাছ, মাটির হাড়ি আর টুপটাপ ঝরে পড়া রস। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে এই রস ঘিরেই শীত জুড়ে চলে জীবনের ব্যস্ততা। খেজুরের রস ও গুড়ের সেই গল্পই জানাচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। শীতের সকাল মানেই নীরবতা। ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাঁয়ের খেজুর বাগান, যেখানে আলো আসার আগেই
প্রকৃতি নিঃশব্দে প্রস্তুত হয় নতুন দিনের জন্য। ঘাসের ডগায় জমে থাকা শিশির আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন অপেক্ষায় থাকে সূর্যের প্রথম ছোঁয়ার। ধীরে ধীরে কুয়াশার আড়াল ভেদ করে খেজুর গাছের ফাঁক গলে উঁকি দেয় সূর্য। এই আলোতেই শুরু হয় গ্রাম বাংলার শীতের গল্প। ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। রাতভর জমে থাকা রস নামাতে একে একে গাছে ওঠেন তারা। হাঁড়ি ভরা সাদা রস কারো কাছে জীবিকা, কারো কাছে শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বাদ। দেখলাম কিভাবে গাছ থেকে নামায়, দেন আমরা একটু রস নিয়ে আর কি খাওয়ার জন্য আসলাম। অনেক মিষ্টি লাগে, প্লাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর অনেকে এনজয় করে আসে এখানে। এখন রস খাচ্ছি, সবাই মিলে এনজয় করতেছে। এটা বাগানটা আছে, বাগানটা সৌন্দর্য অনেক, সৌন্দর্য দেখতে আসছি, পিক তুলবো। খাঁটি স্বাদের টানে শুধু স্থানীয় মানুষ নয়, শহর ও দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। কাঁচা রস অনেকের কাছে শীতের সবচেয়ে বড় আনন্দ। এসে আমরা আগে খেজুরের রস খেলাম, দেন হচ্ছে আমরা গুড় নিলাম, গুড়ও টেস্ট করলাম, অনেক কিছু জানতেও পারলাম গুড় গুড় তৈরি করা সম্পর্কে, তো অনেক ভালো লাগলো। মিঠাই খেজুরের গুড় খাওয়ার জন্য আমার ফ্রেন্ড নিয়ে এসছে ওদের গ্রামে। এগুলো আসলে একসাথে কখনোই দেখা হয়নি আর কি। সংগ্রহ করা রস জাল দেয়া হয় বড় চুল্লিতে। ঘন্টার পর ঘন্টা আগুনের আঁচে তরল রস ঘন হতে থাকে। এভাবেই একসময় তৈরি হয় খেজুরের গুড়। এই প্রক্রিয়ায় মিশে থাকে পরিশ্রম, অভিজ্ঞতা আর প্রজন্মের পর প্রজন্মের দক্ষতা। 4টার দিক উঠে রস পাড়ি আসি, 5টার দিক জাল ধরা দিই, আবার 11টার দিক গাছে উঠি, গাছে উঠে আবার গাছ কাটি। 3 ঘন্টা লাগে পুরা কড়াই দিলে, আর অল্প অর্ধেক হলে পারে আর 2 ঘন্টার মধ্যে দেখা যায়। আমাকে বারবার দেখতে হয় যে আমার গুড়টাকে কোন প্রসেসে নামালে আমার গুড়টা খামির হবে, আমার গুড়টা কোন প্রসেসে নামালে একটা মধু নানি বলা হয় সেই টাকটা আনতে হবে। এই জন্য আমাকে বারবার গুড়টাকে চেক করতে হয়। কি আছে জীবনে আমার। একটি হাঁড়ি নামানো মানে কাজ শেষ নয়, সকালের রোদে আবার নতুন প্রস্তুতি। তোমায় লয়ে গহীন বনে বানব প্রেমের আশারে, হায় রে বন্ধে কোন দোষে আমায় কান্দাইল। খেজুরের গাছের গায়ে হালকা কাঠ যত্ন করে ঝুলিয়ে দেয়া হয় নতুন হাঁড়ি। আজকের পরিশ্রমেই জমে উঠবে আগামী রাতের রস। ঠাকুরগাঁওয়ের এই খেজুর উদ্যান বেশ জনপ্রিয় সাধারণ মানুষের কাছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে খেজুরের রস খেতে, আবার অনেকেই গুড় সংগ্রহ করে নিয়ে যান। প্রায় 750 গাছ রয়েছে এখানে, এবং 7 জন কর্মী দিনভর এখানে পরিশ্রম করে গুড় উৎপাদন করেন। তারা প্রত্যাশা করছেন আরও যখন কুয়াশা বাড়তে শুরু করবে তখন দৈনিক প্রায় 100-র উপরে কেজি গুড় তারা উৎপাদন করতে পারবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। দুপুরে উপজেলার বানিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল সিডিএম পরিবহনের একটি বাস। বানিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় বাসটি, চাপা পড়ে একটি মোটরসাইকেল। এ সময় বাসটিতে আগুন ধরে যায়, অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাসের 3 যাত্রী। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেল আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরামর্শক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। আসন্ন বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে এবং তৃণমূল কংগ্রেসকে প্রশ্নবিদ্ধ করতে অভিযানের নাটক করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ দলটির। প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তৃণমূল এমপিরা। এর আগে আইপ্যাকে অভিযান চালায় ইডি। প্রতিবাদ জানাতে সরাসরি সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে বসেন তৃণমূল কংগ্রেসের এমপিরা। মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়ান, শতাব্দী রায় সহ বেশ কয়েকজন এমপি হাজির হন কর্মসূচিতে। এক পর্যায়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ধস্তাধস্তির এক পর্যায়ে তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা অনেক নেতা রয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ারের মতো অনেকেই রয়েছেন। কিন্তু ইডি কি শুধু বিরোধীদের দুর্নীতিকেই দেখছে? তাদের বিরুদ্ধেই অভিযানে নামছে। আপনারা দেখছেন কিভাবে আমাদের দলের বিভিন্ন নথিপত্র চুরি করতে অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা কাজ করছে। আলোচিত কয়লা দুর্নীতি মামলা ইস্যুতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরামর্শক প্রতিষ্ঠান আইপ্যাকের কার্যালয়ে চালানো হয় অভিযান। এ সময় ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। অভিযোগ জানান, দলীয় নথি চুরি করতে এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিযানের নামে নাটক করা হচ্ছে, যদিও তা অস্বীকার করে প্রশাসন। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ। हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। আইন সবার উপরে, এই ইস্যুতে আদালতের নির্দেশ রয়েছে, সেই অনুযায়ী সংস্থাগুলো কাজ করছে। 2020 সালে কয়লা দুর্নীতি মামলা করে সিবিআই। সেই ইস্যুতে বৃহস্পতিবার কলকাতার 6টি এবং দিল্লির 4টি স্থানে তল্লাশি চালায় ইডি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সহিংসতার পর এখন থমথমে পরিস্থিতি দিল্লির ফায়েজ-ই-এলাহি মসজিদ সংলগ্ন এলাকা। তুর্কমান গেট এলাকায় শুক্রবার জুমার নামাজ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাটিতে অবস্থান করছে প্রায় 800 পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের সদস্য। উচ্ছেদ অভিযানের দুদিন পরও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গত বুধবার ভোররাতে অবৈধ আখ্যা দিয়ে মসজিদ ও কবরস্থান সংলগ্ন বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। সে সময় স্থানীয়রা প্রতিবাদ জানালে তৈরি হয় উত্তেজনা। পরে উত্তেজিত জনতার ছোড়া পাথরের আঘাতে আহত হয় নিরাপত্তা বাহিনীর অন্তত 5 সদস্য। এ সময় টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। সমগ্র ইরানে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। 31টি প্রদেশে রাস্তায় নেমেছে 10 লাখের বেশি মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তাদের লক্ষ্য। নজিরবিহীন চাপের মুখে দেশজুড়ে পুরোপুরি ইন্টারনেট বন্ধ রেখেছে প্রশাসন। বহির্বিশ্বের সাথে এক প্রকারের সংযোগ বিচ্ছিন্ন ইরান। 12 দিনের সহিংসতায় 45 জনের প্রাণহানির খবর মিলেছে। প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু চেয়ে স্লোগান দিচ্ছেন ইরানিরা। আগুন দেয়া হয়েছে রাজধানীর সরকারি স্থাপনায় জেনারেল কাশেম সুলাইমানির ব্যানারে। এমনকি অগ্নিসংযোগের খবর মিলেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIBর ভবনেও। পুরো প্রশাসনের ওপরই ক্ষোভ উগরে দিচ্ছেন আন্দোলনরতরা। প্রায় 2 সপ্তাহের বিক্ষোভ, সহিংসতায় অগ্নিগর্ভ ইরান। সরকারি স্থাপনায় ভাঙচুর, আগুন, নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ ঘিরে রীতিমতো রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। বৃহস্পতিবার রাতে সকল বাধা উপেক্ষা করে নির্বাসিত ক্রাউন প্রিন্সের ডাকে দেশজুড়ে রাস্তায় নামেন কয়েক লাখ মানুষ। প্রথমবার বিক্ষোভ ছড়িয়েছে ইসলামী বিপ্লবের জনক রুহুল্লাহ খোমেনির জন্মস্থান খোমেইন পবিত্র বিবেচিত তাবরিজ শহরেও। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, ইরানের মোট 31 প্রদেশের সবগুলোই পৌঁছেছে সহিংসতার আঁচ। চাপের মুখে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেশ কিছু স্থানে বন্ধ টেলিযোগাযোগ ব্যবস্থাও। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ চাই না, কিন্তু এর জন্যও আমরা প্রস্তুত। আলোচনার জন্য তৈরি প্রশাসন। অবশ্যই সেটি পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে করতে হবে। এদিকে আন্দোলনকারীদের উপর নির্যাতন, সহিংসতা চালানোয় ইরানি প্রশাসনকে আবারও একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনেক মানুষ বিক্ষোভ করছে, এমন ঘটনা কেউ কখনো দেখেনি। তারা সম্পূর্ণ নিরস্ত্র ও দেশকে ভালোবাসে। তারা কিছু একটা ঘটাতে চায়। ইরানকে সতর্ক করেছে, তারা যদি বিক্ষোভকারীদের সাথে খারাপ কিছু করে তাহলে খুব কঠোরভাবে আঘাত করবে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির জেরে বিক্ষোভ শুরু হয় ইরানে। নিরাপত্তা বাহিনী দমনের চেষ্টা করলে ক্রমেই তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে, রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।